সকলকে স্বাগতম। আচ্ছা, আমরা আজকে মূলত এখন এই চ্যাপ্টারের লাস্ট পার্টে চলে আসছি, যেখানে আমরা ম্যাথ পার্টটা সলভ করব। অর্থাৎ পূর্বের আমাদের ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক কথাবার্তা, কিছু প্রমাণ শিখে আসছি, এবং এই এই পার্টটাতে আমরা কি করব, ম্যাথ সলভ করব। কি কি ধরনের ম্যাথ আছে সেগুলো আমরা কি করব, সলভ করব। কি বলছে, একটি রকেট কত বেগে চললে এর গতিশীল দৈর্ঘ্যটি নিশ্চল দৈর্ঘ্য এর অর্ধেক হবে। তার মানে আমাদের এখানে থিওরি অফ রিলেটিভিটির এই কনসেপ্টটা এখানে নিয়ে আসতে হবে, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো উই নো, সলিউশনে যদি যাই, উই নো, আমরা কি জানি বলতো আপেক্ষিকতা, ওই যে ওই ফর্মুলাটা জানি, এল সমান এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? এখন এখান থেকে ডাটাটা একটু কালেক্ট করবো কিভাবে। দেখো, বলছে যে একটি রকেট কত বেগে চললে, তার মানে এখান থেকে ভি এর মানটা তোমাকে বের করতে বলছে। তারপরে বলছে গতিশীল দৈর্ঘ্যটি নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হলে, তাহলে গতিশীল দৈর্ঘ্যটা নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তার মানে নিশ্চল দৈর্ঘ্য মানে কি, স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে গিয়ে এল নট। স্থির অবস্থার জন্য সেটা কি, এল নট। নিজের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে, ধরো তুমি কি করতেছো, ট্রেনে চলাচল করতেছো। এখন ট্রেনে যখন তুমি চলাচল করবা, মানে ইটসেলফ ট্রেনের সাপেক্ষে তুমি কিন্তু স্থির, তাই না? অর্থাৎ তুমি যখন ট্রেনের সাপেক্ষে চিন্তা করো সেটা কিন্তু স্থির, অথবা নিজের সাপেক্ষে চিন্তা করো, তুমি ধরো ট্রেনে করে যাচ্ছ, তোমার ধরো টি শার্টের সাপেক্ষে, মানে তুমি যে শার্টটা পরে আসছো শার্টের সাপেক্ষে তুমি স্থির না। তার মানে অ্যাকচুয়ালি পরম স্থির বোঝানো হচ্ছে কার সাপেক্ষে, আমার সাপেক্ষে। অর্থাৎ কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে তুমি কি, ট্রেনের সাপেক্ষে ধরো তুমি স্থির, সেইটা হচ্ছে এল নট। তাহলে এইটা রেখে দিলাম, হ্যাঁ, এল নট সমান হচ্ছে গিয়ে এল নট রেখে দিলাম। তবে বলছে গতিশীল দৈর্ঘ্যটা, গতিশীল দৈর্ঘ্য মানে কি, ধরো ট্রেনে তুমি যাচ্ছ, এখন বাহিরের কোনো একটা গাছের সাপেক্ষে তুমি কি আবার গতিশীল না? তার মানে এখন আমি যে কথাটা বলতেছি, আমি কিন্তু একই জিনিস, কিন্তু ট্রেনের সাপেক্ষে আমি কিন্তু স্থির, কিন্তু ওই বাইরের যে গাছটা আছে গাছের সাপেক্ষে কিন্তু আমি গতিশীল। তার মানে এল নট যেটা, সেটা হচ্ছে মূলত স্থির, কার সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে আমি স্থির তখন। আর যখন এল হবে, সেটা হচ্ছে গিয়ে পরিবেশের সাপেক্ষে যখন আমি গতিশীল। তখন পরিবেশের সাপেক্ষে গতিশীল যখন, সেটা কি গতিশীল দৈর্ঘ্য না, সেটা হবে নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে এল নটের অর্ধেক হবে হচ্ছে মূলত এল এর মানটা। সেখান থেকে যদি এই দুইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। নিশ্চল দৈর্ঘ্য এল নট রেখে দিলাম, কিন্তু গতিশীল দৈর্ঘ্য হচ্ছে কি নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে নিশ্চল দৈর্ঘ্য যদি এল নট হয়, তাহলে এর অর্ধেকের মানে কি, গতিশীল দৈর্ঘ্য। হয়তোবা প্যাচ লাগতে পারে অনেকের, অনেকে হয়তোবা গুলাই ফেলতে পারো। বারবার একটু বোঝার চেষ্টা করো, আর না বুঝলে তো আমি আছি, আমাকে নক করলেও আমি সব বুঝিয়ে দিব আবার প্রয়োজনে, অনেক সময় হয় এটা স্বাভাবিকভাবে। সো এল এর ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে হবে এল নট বাই কত, 2 হবে, আর এখানে হবে এল নট রুট ওভার হবে 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সি স্কোয়ার। এখান থেকে এই এল নট এবং এল নট কাটা যাবে, থাকবে কি 1/2, এখানে থাকবে রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন একটা কাজ করতে হবে, বর্গ করতে হবে, উভয় পাশে কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করলে কি থাকে, এখানে 1/2 স্কোয়ার থাকে, এখানে থাকে রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার উপরে কি হবে, হোল স্কোয়ার। তোমরা জানো কোন একটা জিনিস যদি রুটের ভিতরে থাকে, লেটস সে রুট এক্স, তার উপর যদি বর্গ করো, তাহলে স্কোয়ার এবং রুটটা কি হয়ে যায়, ভেনিশ হয়ে যায়, শুধুমাত্র এক্স পড়ে থাকে। বাই দ্যাট থিংস, আমরা যদি এখানে স্কোয়ার আছে এবং রুট আছে, তাহলে কি করতে পারি, কেটে দিতে পারবো। আর এখানে থাকে 1/2 স্কোয়ার মানে 4, এখানে থাকবে 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কি থাকলো, এখানে থাকলো 1/4। এখন একটা কাজ করব, এই বাম পাশে ডান পাশের যে মানটা সেটা বাম পাশে নিয়ে আসবো, আর এই বাম পাশের যে মানটা সেটা ডান পাশে নিব। এখন এর সামনে মাইনাস আছে, মাইনাস এ পাশে আসলে কি হবে, প্লাস হবে। তার মানে সেক্ষেত্রে হবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে হবে 1, আর এখানে দেখো এখানে ছিল প্লাস, এটা যদি ডান পাশে নাও তাহলে হবে মাইনাস 1/4। এখান থেকে থাকে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1 - 1/4 করলে আসে 3/4। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান কি থাকে বলো তো, 3/4। এখন এখানে সি স্কোয়ারটা কি ওপাশে গুণ হয়ে যায় না, তাহলে গুণ যদি হয় 3/4, তুমি সি এর ভ্যালু জানো না, সি এর ভ্যালু কত, আলোর বেগ না, 3 × 10⁻, কত, 8 না? যদি হয় তাহলে হবে 3 × 10⁻8, তার উপরে হবে স্কোয়ার। এখন যদি ভি করো, তাহলে কি হয়ে যাবে, এই পাশে সবগুলোর সাথে রুট হয়ে চলে আসবে, কারণ স্কোয়ারকে ভ্যানিশ করতে হলে রুট আসে। তাহলে এখানে হবে রুট 3/4
ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত 8 তার উপরে স্কোয়ার হবে। এটা যদি হয়, এইটার মান আমার কাছে যেটা আসার কথা সেটা হচ্ছে 2.6 ইন্টু, তোমরা এটা ক্যালকুলেট করে দেখবা কিন্তু একই রকম আসবে 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড। আমি আর সময় নষ্ট করতেছি না আর কি, অ্যান্সার। ওকে, আচ্ছা। তো এইটাই হচ্ছে মূলত কত বেগ হইলে, এত বেগ হইলে কি হবে, দৈর্ঘ্যটা গতিশীল দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য তো অলওয়েজ কমে, তাই না? তো এইটা হচ্ছে মূলত এইটার অ্যান্সার। প্রথমতই আমাদের যদি ম্যাথগুলো সলভ করতে যাই, তা আমাদের কয়েকটা কনসেপ্ট একটু আগে থেকে বুঝে রাখতে হবে। এই তিনটা কনসেপ্ট আমাদের জানা আছে, যে ভর বাড়ে, তারপরে দৈর্ঘ্য সংকোচন হয় এবং সময়েরও প্রসারণ হয়। তিনটে কনসেপ্ট আমরা ভরের যে আপেক্ষিকতা তত্ত্ব, সরি, আপনি যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি সেখান থেকে আমরা জানতে পারছি। এখন এই চ্যাপ্টারটা করার জন্য আরো কয়েকটা বিষয় আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে এএমইউ বলতে একটা কিছু আছে, যেটাকে বলি আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট। কোনো একটা পদার্থের ভিতরে বা কোনো একটা বস্তুর ভিতরে কি পরিমাণ শক্তি আছে, সেটা এএমইউ এই ইউনিটের দ্বারা প্রকাশ করা যায়, যেটাকে বলি আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট, অর্থাৎ শক্তি, টোটাল শক্তি কত হবে, সমতুল্য শক্তি একটা বলতে কথা, ইকুইভ্যালেন্ট এনার্জি বলতে একটা কথা আছে, সেই শক্তিটাকে আমাদের সবসময় ইলেকট্রোভোল্ট বা মেগা ইলেকট্রোভোল্টে দেখাইতে হবে। সো এমইভি মানে হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট। তো এক এমইউ সমান মূলত হচ্ছে কি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটা সাধারণত হচ্ছে কি তোমরা জানো যে ইলেকট্রনের ভর আর কি। আর এটা হচ্ছে 1 ইভি সমান হচ্ছে সাধারণত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল, এটা সাধারণত ইলেকট্রনের চার্জ। আর 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রোভোল্ট। আর আলোর বেগ সি সমান তোমরা জানো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড পার ইনভার্স অন। যদি তোমাকে ই এর মান বের করতে বলে, অর্থাৎ সমতুল্য শক্তি বের করতে বলে, তবে সর্বদা এর মানটাকে ইলেকট্রোভোল্ট বা মেগা ইলেকট্রোভোল্টে রাখতে হবে। যদিও ই এর একক কি তোমরা জানো, জুল না, কিন্তু এই কনসেপচুয়াল এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় কি রাখতে হবে, ইলেকট্রোভোল্টে রাখতে হবে এবং মেগা ইলেকট্রোভোল্টে রাখতে হবে। প্রথমত যদি আমরা একটা প্রশ্ন দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে 10 এএমইউ এর সমতুল্য শক্তি বের করো। এএমইউ মানে কি, অ্যাটমিক ম্যাস ইউনিট, সেখান থেকে সমতুল্য শক্তি তোমাকে বের করতে বলছে। তো সলিউশনে যদি যাও, আমরা জানি কি, বা আমরা জানি কি ই সমান এমসি স্কয়ার, জানি না, এমসি স্কয়ার জানি। এটা কিন্তু মূলত এম এর যে একক সেইটা, হ্যাঁ। তো এইটার একটা ভিন্নতা আছে, যতটুকু আছে সেটা আমরা দেখার চেষ্টা করব যে কতটুকু ভিন্নতা আছে বা কতটুকু আমাদের ম্যাথটাকে নিয়ে যেতে হবে সেটা। প্রথমত আসো এম এর মানটাই আসো। সো এম এর মান কত বলছে এখানে, 10 এএমইউ, তাই না, 10 এএমইউ। তো বলো তো 1 এএমইউ সমান কত কেজি, এই বলা আছে না তোমাকে, 1 এএমইউ সমান কত, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কত কেজি। ঠিক আছে, সাথে কি হবে, 10 এমইউ যেতে আছে, তার মানে কি হবে, সমান কি হবে, 10 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাই না, 10 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। আচ্ছা, এখন আসো যে তোমার আর কেজি তো আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে সি লাগবে। সি এর ভ্যালু আমরা জানি না, সি এর ভ্যালু কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত 8 মিটার সেকেন্ড পার ইনভার্স 1। এইটার এবং এটা যদি তুমি মান বের করো, তাহলে এইটা মান আসবে জুলে, কিন্তু জুল তো রাখা যাবে না, নিতে হবে কি সবসময় ইলেকট্রোভোল্ট বা মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে। প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারতো, 10 এমইউ এর সমতুল্য শক্তি মেগা ইলেকট্রোভোল্টে দেখাও, ঠিক আছে, এভাবে কিন্তু আসতে পারতো। সেম মানটা বসাই, 10 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 ইন্টু হবে সি স্কোয়ার, সি এর মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার উপরে স্কোয়ার হবে। ঠিক আছে, এইটা একটু তোমরা দেখবা ক্যালকুলেট করে। সো এটা যদি তুমি ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটা কিন্তু জুলে আসবে, আমরা জানি কি শক্তির একক জুল না। তো আমি এটা ক্যালকুলেটটা তোমরা যদি একটু করো, এটার ক্যালকুলেশনটা আসার কথা 1.49, এটা আসবে হচ্ছে গিয়ে 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এটা কিসে আসবে, জুলে আসবে, জুলে আসবে। ওকে, আচ্ছা, কিন্তু জুলে রাখা যাবে, রাখা যাবে না, কি করতে হবে, ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে, পরে ইলেকট্রোভোল্ট থেকে মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে। তো ইলেকট্রোভোল্টে নিতে হলে কত দ্বারা ভাগ করতে হবে, এটা দ্বারা ভাগ করতে হবে, 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে আমরা জানি কি 1 ইলেকট্রোভোল্ট সমান এত জুল, তাহলে 1 জুল সমান কত, এত ভাগ এত জুল,
তাহলে কত হবে 1.6 ইন্টু 10⁻⁻ কত -19, তাই না? এটা কিসে আসবে? ইলেকট্রোভোল্টে আসবে। হ্যাঁ, ইলেকট্রোভোল্টে আসবে। তো এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, সাইন্টিফিক ক্যালকুলেটর যদি ক্যালকুলেট করো, এটার মান আসবে সাধারণত 3.91, সরি, এটার ভ্যালু আসে 9.31 ইন্টু 10⁻9 ইলেকট্রোভোল্ট। কিসে আসবে? 9 ইলেকট্রোভোল্ট। সো এইটা হচ্ছে ব্যাপার। এখন তোমরা যদি এইখান থেকে আবার সেটাকে যদি তোমরা কি করো, মেগা ইলেকট্রোভোল্টে নিতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে? মেগা ইলেকট্রোভোল্টে নিলে 10⁶ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। 10⁶ দ্বারা ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? এটার মানটা মূলত আমরা পেয়ে যাব। সো এটা যদি করো, এটা মূলত হয় 9.31 ইন্টু 10⁻, তখন কত হবে? 3 হবে, মেগা ইলেকট্রোভোল্ট হবে। তোমরা এখানেও আনসার দিতে পারো, এখানেও আনসার দিতে পারো, তোমার ইচ্ছা আর কি। ওকে, এখন তোমরা বল ভাই এটা কেমনে আসছে? ভাই আগেই তো বলে নিছি 1 মেগা ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে 10⁶ ইলেকট্রোভোল্ট। তাহলে 1 ইলেকট্রোভোল্ট সমান হবে 1/10⁶ ইলেকট্রোভোল্ট। ওকে, আচ্ছা, ক্যালকুলেশনটা একটু ভালো করে তোমাদের ক্যালকুলেটরে দেখতে হবে যে কিভাবে ক্যালকুলেশনটা করে। সো ক্যালকুলেশনটা একটু কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবা। আচ্ছা, এখানে কিন্তু ভাগ করছি, এখানেও কিন্তু আমরা সেম ভাবে ভাগ করছি। আচ্ছা, পরবর্তী যদি আর একটা কোশ্চেনে আসি, ইভি বা এমইভি যে কোনো একটা কিছু হইতে পারে। ইভি তে প্রকাশ করো, ইলেকট্রোভোল্ট এ প্রকাশ করো। ওকে, যদি সলিউশনে আসো, আমরা জানি কি, উইনো কি জানি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার আমরা জানি, তাই না? যে যে ডাটাগুলো আছে সেটা একটু দেখি। তাহলে এম এর মানটা বলা আছে কিসে? গ্রামে, তাই না? 10 গ্রাম। কিন্তু গ্রামে রাখা যাবে না, নিচে কিসে নিয়ে যেতে হবে? কেজিতে। সবসময় এই মানটা কিসে আসবে? কেজিতে আসবে। তাহলে সেক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করলে কি কেজিতে চলে আসবে না? 1000 দ্বারা ভাগ করা যে কথা, 10⁻³ লেখি একই কথা, মানে 1000 এটা যে কথা, আর 10⁻³ একই কথা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসবে কেজি। এম এর মানটা পেয়ে গেলাম, আর সি এর মান তো আমরা অলরেডি জানি, 3 ইন্টু 10⁻কত 8 মিটার সেকেন্ড পাই ইনভার্স 1। তাহলে যদি মানটা বসাই 10 ইন্টু 10⁻³ ইন্টু 3 ইন্টু 10⁸, তার উপর হবে স্কোয়ার। এই ডাটাটা যদি তুমি গুণ করো, তাহলে যে ফলাফলটা এখানে শো করে সেটা হচ্ছে 9 ইন্টু 10⁻14 জুল। 14 জুল। ওকে, তাহলে ই এর মানটা পেয়ে গেছি, বাট আসছে কিসে? জুলে আসে। জুলে রাখা যাবে? যাবে না। কিসে করতে হবে? আমাদের ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে। ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে, অথবা মেগা ইলেকট্রোভোল্টে আসতে পারে, যে কোনো একটা কিছু আসতে পারে। সো এটার জন্য কি করতে হবে? আমাদের জানি এইটা দ্বারা ভাগ করতে হবে, 9 ইন্টু 10⁻14, আর নিচে হবে হচ্ছে গিয়ে 1.6 ইন্টু 10⁻−19। এটা আসবে কিসে? ইলেকট্রোভোল্টে আসবে। সো এটাকে যদি তোমরা ভাগ করো, তাহলে এটা মান আসে 5.625 ইন্টু 10⁻33 ইলেকট্রোভোল্ট। তোমরা চাইলে মেগা ইলেকট্রোভোল্টে কি করতে হবে জানো? 6 দ্বারা ভাগ করতে হবে না, 10⁻6 দ্বারা। এই জায়গা থেকে যদি 10 এর উপর পাওয়ার যেটা থাকবে সেটা থেকে যদি 6 বাদ দাও, তাহলে যে মানটা থাকে সেটাই কিন্তু ইলেকট্রোভোল্ট। এখানেও কিন্তু সেম ছিল, 9 থেকে যদি 6 বাদ দিতে তাহলে 3 আসতো। তাহলে 5.625 ইন্টু 10⁻, কত হবে? 33 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে 27 থাকে। এটা হবে এমইভি। যদি আসতো এইভাবে, যেহেতু এখানে এইভাবে আসছে, তাহলে এখানে অ্যান্সার দিবা। যদি মেগা ইলেকট্রোভোল্ট আসতো, তাহলে তোমরা এখানে এটাই অ্যান্সার দিয়ে দিবা। ঠিক আছে, এই দুটো হচ্ছে মোটামুটি ম্যাথ আমাদের। আরো দুইটা ম্যাথ আছে, বা আরো কিছু ম্যাথ আছে, আর দুইটা টাইপের ম্যাথ আছে, ওই দুইটা টাইপ তোমাদের করাই। তবে আসলে এই দুইটা টাইপ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে।